জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সিদ্ধান্ত চূড়ান্ত না করেই শেষ হলো রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। জুলাই সনদ নিয়ে গণভোটে রাজনৈতিক দলগুলো একমত হলেও ভোটের দিনক্ষণ নিয়ে দ্বিমত রয়ে গেছে। তাই বিশেষজ্ঞ পরামর্শের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে সুপারিশ প্রস্তাব করবে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর ৭.৫ মাসের দীর্ঘ বৈঠক ৮৪ বিষয় ঐকমত ও ১০টি মৌলিক সংস্কারের নোট অব ডিসেন্ট দিয়ে শেষ হলো। জাতীয় ঐকমত্য কমিশনের দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত ১১টায়, যেটা জুলাই সনদে বিস্তৃতভাবে বলা। তবে শেষ বৈঠকও শেষ হয় সিদ্ধান্তহীনতায়। গণভোটের বিষয়ে দলগুলো একমত হলেও দিনক্ষণ নিয়ে দ্বিমত রয়ে গেছে। গণভোটটি কখন হবে এই নিয়েই কিছুটা দ্বিমত আছে। অনেকে বলেছেন গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে। আমরা বলেছি না, গণভোট একটি আলাদা বিষয়, জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয় এবং দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং গণভোটটা আগে হয়ে যাওয়া দরকার। বিএনপি চায় নির্বাচনের দিনই গণভোট। জাতীয় স্বার্থ বিবেচনায় নির্বাচনের আগে এ দাবি থেকে সরে আসার আহ্বান দলটির। সেই গণভোটটা কখন হবে, কিভাবে হবে এবং তার গাঠনিক ক্ষমতা কি হবে। আলোচনা শেষ হয় কমিশনের সহসভাপতির বক্তব্যের মধ্য দিয়ে। তিনি জানান, ১৫ থেকে ১৬ অক্টোবরে জুলাই সনদ স্বাক্ষর করাতে চায় কমিশন। আমরা চাই কমিশনের পক্ষ থেকে, আমরা চাই যেন আগামী ১৫ তারিখের মধ্যে সম্ভব হলে, না হলে সর্বোচ্চ ১৬-১৭ তারিখের মধ্যে একটি আনুষ্ঠানিকভাবে এই যে ঐতিহাসিক দলিল আমরা সকলে মিলে তৈরি করেছি, বিশেষত আপনারা তৈরি করেছেন, সেটি যেন একটি স্বাক্ষর অনুষ্ঠান হয়। কমিশনের সাথে রাজনৈতিক দলের প্রতিনিধিদের আলোচনা শেষ হলেও বাস্তবায়নের জন্য অপেক্ষা করতে হবে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত অবধি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রায়ের সময় ঘনিয়ে আসছে। বুধবার সকল সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হওয়ায় আগামী রোববার থেকে আইনি যুক্তিতর্ক উপস্থাপন শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল ১। প্রসিকিউশন জানায়, শুরুতে যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষের ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে। এরপর আরও ২ থেকে ৩ দিন লাগতে পারে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। তারপরই রায়ের অপেক্ষায় থাকবে এই মামলা। বুধবার শেষ সাক্ষী মামলা তদন্ত কর্মকর্তার জেরা শেষে রাষ্ট্রপক্ষ জানায়, তারা ৫৪ জনের সাক্ষ্য, ভিডিও, অডিও রেকর্ড সহ বিভিন্ন তথ্য প্রমাণের মাধ্যমে শেখ হাসিনা সহ ৩ আসামির মানবতা বিরোধী অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি চান তারা। তবে আসামিদের আইনজীবী জানান, রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণ করতে পারেনি। দৃঢ়তার সাথে মনে করেন যে ৫টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, তার প্রত্যেকটাই আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং উপযুক্ত এবং পর্যাপ্ত সাক্ষী আমরা উপস্থাপন করেছি। যে সমস্ত জবানবন্দি তারা দিয়েছে, জবানবন্দির মধ্যে আমি যখন জেরা করেছি তার মধ্যে অনেক কিছু ডিসক্রিমিনেশন বেরিয়ে আসছে। তারা যেসব কথাগুলি বলেছেন জবানবন্দিতে, সে কথাগুলি সাক্ষীতে বলেন না, আবার সাক্ষীতে যে কথাগুলি বলেছেন সে কথাগুলি জবানবন্দিতে বলেন নাই। এনসিপি নেতা নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে কারা সেফ এক্সিট চায়, এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। সরকার স্বচ্ছ নির্বাচন করবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা তা আইনি বা তাদের দলীয় সিদ্ধান্ত বলে মন্তব্য তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এনসিপি প্রধান নাহিদ ইসলাম দাবি করেন, অনেক উপদেষ্টাই বিভিন্ন দলের সাথে লিয়াজো করছেন, তারা সেফ এক্সিটের কথা ভাবছে। তার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। বুধবার দুপুরে সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। বলেন, নানা ঝড় ঝঞ্ঝায়ও কোথাও পালিয়ে যাননি, ভবিষ্যতেও দেশেই থাকবেন। কারা সেফ এক্সিট চায় তা পরিষ্কার করতে নাহিদের প্রতি আহ্বান জানান তিনি। এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি এটা উনি আসলে ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এই বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে। উনি যদি কখনো কোনো বিষয় পরিষ্কার করেন তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে, তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হবে বলে আবারও জানান এই উপদেষ্টা। বলেন, সরকার স্বচ্ছ নির্বাচন করতে চায়, যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে।
সরকার একটা স্বচ্ছ নির্বাচন চায়। জনগণ যেই নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচনটা চায়, এবং জনগণের অংশগ্রহণের পথে যাতে কোনো অন্তরায় না হয় সেজন্য সরকার নির্বাচন কমিশনকে যতভাবে সহায়তা দেওয়া যায় ততভাবে সহায়তা দেবে। যেসব প্রস্তাবে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে তা কিভাবে বাস্তবায়ন হবে সেটি মূল বিষয় বলে জানান পরিবেশ উপদেষ্টা। বিচারের রায় হয়। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন উপদেষ্টা। আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক সম্পর্কে তিনি জানান, কূটনীতিকরা চাইলে যে কারো বাসায় যেতে পারেন। Fair, inclusive and participatory elections, and we will engage with that government that emerges from there. সোমবার নয়াদিল্লিতে ভারত সফররত বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনে জয়ী হয়ে যারা সরকারে আসবে তাদের সঙ্গে ভারত কাজ করবে। এমন মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই বক্তব্যটাকে আমি এভাবেই দেখি যে এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনওয়ারেন্টেড। সম্প্রতি আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতদের বৈঠকের বিষয়ে অবহিত থাকার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, কূটনীতিকরা চাইলে যে কারো বাসায় যেতে পারেন। তারা তো একজন ব্যক্তির বাসায় গেছে, তিনি যদি অপরাধী হতেন তাহলে তো তাকে নিশ্চয়ই কাস্টডিতে রাখা হতো, এটা তো হয়নি। আর রাষ্ট্রদূতরা আসলে কিন্তু যে কারো বাসায় যেতে পারেন, কারণ আমি তো কলকাতায় রাষ্ট্রদূত না, এক ধাপ নিচে ছিলাম, কিন্তু আমি কিন্তু যে কারো বাসায় গেছি, কোনো সমস্যা নেই। তবে তারা কী নিয়ে কথাবার্তা বলেছেন, সেটার ফলাফল তারা কী প্রত্যাশা করছে, এগুলি নিয়ে কন্ট্রোভার্সি চলতে থাকতে পারে, কিন্তু এমনিতে অন দি ফেস অফ ইট যে গেছেন তারা, এটা নিয়ে তাদেরকে আমার কিছু বলার তেমন কিছু নেই। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার পর রাষ্ট্রপতির চিঠি পাওয়ার বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার অনেক পরে চিঠি পেয়েছে মন্ত্রণালয়। না, কোনো সিদ্ধান্ত নেই, কোনো আইনও করা হয়নি, কোনো চিঠিও ইস্যু করা হয়নি, কিন্তু এমনিতে সাধারণভাবে কোনো ছবি থাকবে না, এটাই হলো। আমরা একটু বেশি গভীরে না ঢুকি। রাষ্ট্রপতি উনি অনেক উপরের বিষয়, উনি তার অনুভূতি ব্যক্ত করেছেন, এটুকুই আমরা থাকি। অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ ও ফিলিস্তিন মুখোমুখি হবে না। বলার প্রয়োজন নেই এই জন্য যে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বেগম খালেদা জিয়া। বুধবার রাত 11টার দিকে গুলশান বাসা থেকে রওনা হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। তারা জানান, বেগম খালেদা জিয়ার এই কবর জিয়ারত সম্পূর্ণ ব্যক্তিগত। একাধিক নেতা জানান, কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই সমাধি ক্ষেত্রে যাওয়ার কথা জানান বিএনপি চেয়ারপারসন। 7 বছর পর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গেলেন খালেদা জিয়া। চাকসু নির্বাচনের ফল নির্ধারণে অন্যতম ফ্যাক্টর হতে পারেন নারী শিক্ষার্থীদের ভোট। কারণ এই নির্বাচনে নারী ভোটার 41%। হলের নানা সমস্যার পাশাপাশি ক্যাম্পাসের বাইরে যাতায়াতে ভোগান্তি লাঘব চান নারীরা। তাদের ভোট পেতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটার আছেন 27,521 জন। এর মধ্যে নারী 11,329 জন। তাদের ভোটই হতে পারে বড় ফ্যাক্টর। সাম্প্রতিক সময়ে নারী শিক্ষার্থীদের হেনস্থা, সামাজিক মাধ্যমে বুলিংয়ের পাশাপাশি হলগুলোতে আসন, খাবার পানির সংকট সমাধান আলোচনায় আছে নির্বাচন ঘিরে। এর বাইরে শাটল ট্রেনে ভোগান্তি, সন্ধ্যার মধ্যে হলে ফেরার বাধ্যবাধকতা নিয়েও ভাবছে ভোটাররা। ভোটের মাঠে তাই এসব চিন্তার প্রভাব স্পষ্ট। পরিবহন সমস্যা যেটা বিশেষ করে সেটা, এবং মেয়েদের হলে বিশুদ্ধ পানির সমস্যা আছে, সেগুলো যেন সলভ হয়। মেয়েদের সেফটি এনশিওর করতে পারলে এটাই আমাদের জন্য অনেক এনাফ হবে, প্লাস আবাসন সুবিধাটা দিতে পারলেও ভালো হয়। নারী শিক্ষার্থীদের ভোট পেতে প্রার্থীরাও নানামুখী চেষ্টায়। স্বতন্ত্র ও প্যানেলভুক্ত প্রার্থীরা এগুচ্ছেন নানান কৌশলে। শিক্ষার্থীদের উপস্থিতি
পরিস্থিতিটা খুবই ম্যাটার করে এবং সেই যাতে হচ্ছে যাতায়াতে সমস্যা না হয়, সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়। নারী ভোটারদের সংখ্যা প্রায় 40%-এরও বেশি। সেই জায়গাতে নারী শিক্ষার্থীরা যদি উপস্থিত হয় এবং তারা যদি তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করে, যে কোনো প্যানেলের জন্য, যে কোনো প্রার্থীর জন্য সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াইতে পারে। পথিমধ্যে তারা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগে, ক্যাম্পাসের অভ্যন্তরে নিরাপত্তাহীনতায় ভোগে। তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে সেজন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব সেই পদক্ষেপগুলো যাতে নেয় প্রশাসন। নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের 5টি হল সংসদে পদের সংখ্যা 70। এসব পদে 21টিতে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয় পেয়েছে প্রার্থীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চাকসু নির্বাচনের আরও খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, প্রতিবেদনে আপনি যেমনটি বলছিলেন যে এই নির্বাচনে 41% প্রায় নারী ভোটার রয়েছেন, সংখ্যায় প্রায় 11,000-এর অধিক। তো তাদেরকে এই ভোটের মাঠে প্রচারণার দিক থেকে যারা প্রার্থী রয়েছেন তারা কি নিশ্চয়তা দিচ্ছেন আর প্রচারণায় কি বলছেন? গতকালকেও দুটি বড় যে প্যানেল, অর্থাৎ ছাত্র দলের প্যানেল এবং ইসলামী ছাত্র শিবিরের প্যানেল, তারা ইশতেহার ঘোষণা করেছে এবং সেই ইশতেহারে নারীদের যে বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে ক্যাম্পাসের নিরাপত্তা এবং বিভিন্ন ধরনের হেনস্থা বন্ধ এবং বিশেষ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ সাইবার বুলিংয়ের যে ঘটনা ঘটে সেই বিষয়গুলো সম্পর্কে থেকে নারীদেরকে সুরক্ষিত রাখা। প্রধানত এই কয়েকটি বিষয় কিন্তু এখানে অন্তত নারী ভোটারদের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে। আর এর বাইরে বিশেষ করে চট্টগ্রাম শহর থেকে যে বিশ্ববিদ্যালয়গামী যে যানবাহন, বিশেষ করে শাটল ট্রেন এবং যে বাসগুলো চলাচল করে, সেখানে নারীরা যাতে সুরক্ষিত থাকতে পারে সে ব্যাপারে ছাত্র সংসদের নেতৃবৃন্দ বা যারা নির্বাচিত হবেন তারা কেমন ভূমিকা রাখতে পারবেন সেই আলোচনাটি আছে। এছাড়া বিভিন্ন হলে, বিশেষ করে এখন যে হলগুলো আছে নারীদের জন্য, সেখানে পানীয় জলের অসুবিধা আছে, সেখানে আসন সংকট আছে। এর বাইরে অনেকগুলো বেশ কয়েকটি হল আছে কিছুটা পুরনো, সেখানে অবকাঠামোগত কিছু সমস্যা আছে। সেটি হয়তো কেন্দ্রীয় ছাত্র সংসদের সেরকম কিছু করারও নেই, তারপরও একটি জোরালো কণ্ঠ তোলা এই বিষয়গুলোর সমস্যা সমাধানে, সেটি আসলে নারী ভোটাররা প্রত্যাশা করছেন বা শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন। আর আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গত সেপ্টেম্বর মাসে যে ক্যাম্পাসে স্থানীয় এলাকাবাসীর সাথে যে রক্তক্ষয়ী সংঘর্ষ, সেখানে কিন্তু একজন নারী শিক্ষার্থীকে হেনস্থার মধ্য দিয়ে এটি সূত্রপাত হয়েছিল। তো নারী শিক্ষার্থীরা এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন যে পক্ষগুলো বা যারা এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে নিশ্চয়তা দিতে পারবেন, জোরালো কণ্ঠ হিসেবে তারা সামনে দাঁড়াতে পারবেন বা প্রশাসনের সাথে একটি বার্গেইনিং পজিশনে অর্থাৎ একটি আলোচনার প্রেক্ষাপট তৈরি করতে পারবেন, তাদেরকেই মূলত তারা সামনের দিকে এগিয়ে রাখতে চান ভোট দেওয়ার ক্ষেত্রে। এবং সাম্প্রতিক সময়ে এই যে নারী হেনস্থাকে ঘিরে যে পক্ষগুলো আসলে কি ধরনের ভূমিকা রেখেছে সেই বিষয়গুলো কিন্তু নারী শিক্ষার্থীরা মাথায় রেখেছে, তারা আমাদেরকে এই বিষয়গুলো বলেছেন। তো সব মিলিয়ে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট ভোটারের প্রায় 41% এবার এই চাকসু নির্বাচনে নারী, এবং এটি একটি ডিসাইডিং ফ্যাক্টর, কারণ এই ভোটের পাল্লা যেদিকে যাবে সেদিকে কিন্তু এই এগিয়ে থাকবে, এটি অনেকটা ধারণা করা হচ্ছে। চাকসু নির্বাচনের খবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। এদিকে রাকসু নির্বাচনের প্রচারণায় ফুরফুরে মেজাজে রয়েছে ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তবে নির্বাচনী খরচ নিয়ে হিমশিম খাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা বলছেন, নির্বাচনের তারিখ পরিবর্তন হলে মাঠে টিকে থাকা তাদের অসম্ভব হয়ে পড়বে। জমে উঠেছে রাকসু নির্বাচনের প্রচারণা। তবে এখনও নির্ধারিত তারিখে ভোট হওয়া নিয়ে সংশয়ে আছেন স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনের তারিখ বারবার পরিবর্তন করায় লিফলেট তৈরি সহ প্রচারণায় আর্থিক ক্ষতির মুখে তারা। নতুন করে ব্যালট ছাপানো অবশ্যই শিক্ষার্থীদের জন্য একটা চাপের ব্যাপার। আমাদের নির্বাচনের ডেটটা প্রত্যেকবার পিছাচ্ছে, এতে কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা বেশ একটা চ্যালেঞ্জের মুখে পড়ছে। অর্থের খরচটা সেটা কিন্তু পরিবার থেকে ফর্ম পেলে বা টাকা বাঁচিয়ে বা টিউশন ফি সেটা দিয়ে কিন্তু আমরা করতে হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা আর্থিক সংকটে থাকলেও ফুরফুরে মেজাজে ছাত্রদল, ছাত্র শিবির প্যানেল। ছাত্রদলের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন, আর ছাত্র শিবির বলছে উদ্ভূত পরিস্থিতির দায় নির্বাচন কমিশনের।
প্রিপারেশন কিন্তু আগেও ভালো ছিল, তবে একটু ভালো হলো সময় বাড়াতে আমরা স্টুডেন্টের কাছে একটু বেশি পৌঁছাতে পারছি। এছাড়া আমাদের আর কোনো অসুবিধা নেই, খরচ আমাদের খুব সীমিত। যত ঘাটতি আমরা দেখছি প্রশাসন নির্দিষ্ট সময়ে রাকসু বাস্তবায়নের ব্যাপারে বদ্ধপরিকর থাকছে না সেই প্রথম থেকেই, এবং বারবার নির্বাচন পেছাচ্ছে, এটা শিক্ষার্থীদেরকে হতাশ করতেছে। এদিকে নির্বাচন কমিশন বলছে কয়েক দফায় নির্বাচন পেছানোর ফলে শুধু প্রার্থী নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে নির্বাচন কমিশনও। নির্বাচন কমিশনেরও যে বাজেট ছিল সে বাজেটের থেকে অতিরিক্ত বাজেট লাগবে এই নির্বাচন পেছানোর কারণে। প্রত্যেকটা ক্যান্ডিডেটের অতিরিক্ত খরচ লাগছে। সমস্ত প্রার্থী এবং ভোটারদেরকে নিশ্চিত করছি যে 16 তারিখ রাকসু নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে আগামী 16 অক্টোবর হবে রাকসু নির্বাচন, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 18 ভিপি, 13 জিএস সহ 247 জন প্রার্থী। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমরা প্রতিবেদনে দেখলাম যে ভোটের তারিখ পেছানোর কারণে স্বতন্ত্র প্রার্থীরা আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এই অবস্থা কাটিয়ে উঠতে তারা আসলে কি করছেন, আর অন্যান্য দলের যারা প্রার্থী রয়েছেন প্রচারণায় তারা কি বলছেন? দেখুন, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন হচ্ছে 4 বার, অর্থাৎ চতুর্থবারের মতো পিছিয়ে সর্বশেষ 16 অক্টোবর নির্ধারণ করা হয়েছে, এবং সেটি নিয়েও কিছুটা সংশয় রয়েছে, ধোঁয়াশা রয়েছে, এবং সেই সাথে শঙ্কিত যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারাও। এবং এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা স্বতন্ত্র হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের আয়ের উৎস অর্থাৎ নির্বাচনী যে খরচ সেটি কিন্তু তাদের একান্ত ব্যক্তিগত পরিবার থেকে নিয়ে আসা, কেননা তাদের তো আয়ের কোনো উৎস নেই, বা তারা কোনো চাকরি করে না, বা কোনো কর্মের সাথে সম্পৃক্ত নয়, যার ফলে তাদের পেছনে কোনো রাজনৈতিক দলের সাপোর্টও নেই, যার ফলে তাদের কিন্তু যে খরচটি হচ্ছে লিফলেট বিতরণ থেকে শুরু করে যে আনুষঙ্গিক যে খরচ, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17টি আবাসিক হল, এখানে এর বাইরে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী বাইরে থাকেন, ক্যাম্পাসের বাইরে থাকেন, অর্থাৎ এখানে প্রচারণার ক্ষেত্রে যারা স্বতন্ত্র রয়েছেন তাদেরকে ক্যাম্পাসের বাইরে যেতে হচ্ছে, এবং বিভিন্ন নগর জুড়ে যে বিভিন্ন আবাসিক যে মেসগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তাদেরকে যেতে হচ্ছে। এতে কিন্তু যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের খরচ কিন্তু বাড়ছে, কেননা এর বারবার যখন নির্বাচনের তারিখ পেছাচ্ছে তাদের প্রচারণার সময়টাও বাড়ছে। এর ফলে তাদের বাড়তি লিফলেট তৈরি করার ক্ষেত্রে বা বাড়তি প্রচারণার ক্ষেত্রে তাদের যে সাপোর্ট সেগুলো কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসছে, বা তাদের রসদ কিন্তু নেই বললেই চলে। এটি কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা বলছেন। অপরদিকে বলা যেতে পারে যে ছাত্র দল বা ছাত্র শিবির, তাদের যেহেতু তাদের পেছনে একটি সাপোর্ট রয়েছে, যার ফলে তাদের কাছে কিন্তু এই যে খরচের এই বিষয়টি এটি কিন্তু মুখ্য বিষয় নয়। তারা সময় পাচ্ছেন, প্রচারণা আরও বেশি চালাচ্ছেন, এবং তারা বলছেন যে এতে তারা আরও বেশি লাভবান হচ্ছেন, এবং তারা আরও বেশি মানুষের কাছে অর্থাৎ শিক্ষার্থীদের কাছে পৌঁছতে পারছেন। এটি কিন্তু বড় যে দুটি ছাত্র সংগঠন রয়েছে এটি তারা বলছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচার অর্থাৎ 16 তারিখে নির্বাচন হলে 24 ঘন্টা আগে নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে বা নিষিদ্ধ করা হয়েছে নির্বাচনী আইন অনুযায়ী, অর্থাৎ হাতে সময় আছে আর মাত্র 5 দিন। এই 5 দিনে এখন যারা শিক্ষার্থীরা রয়েছে, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, ঠিক এই শিক্ষার্থীরা দেখা গেছে আমরা সকাল থেকেই দেখছি যে তারা ক্যাম্পাসের যে গেটগুলো রয়েছে যেখান দিয়ে শিক্ষার্থীদের প্রবেশের পরিমাণটা বেশি থাকে, ঠিক সেই গেটগুলোর সামনেই তারা অবস্থান করছেন, এবং তাদের যে লিফলেটগুলো সেগুলো বিতরণ করছেন, এবং তারা তাদের যে প্রতিশ্রুতি সেগুলো পুনর্ব্যক্ত করছেন, এবং শিক্ষার্থীদের অর্থাৎ ভোটারদের কাছে টানার জন্য তাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো তারা পুনর্ব্যক্ত করছেন, এবং তারা বোঝাতে চাচ্ছেন শিক্ষার্থীদের যে তাদের নির্বাচিত করলে তারা শিক্ষার্থীদের জন্য কতটা সহায়ক হবে, এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে তাদের ভূমিকা কি থাকবে, এগুলোই কিন্তু নিয়ে প্রচারণা চালাচ্ছেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। রাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। পাইপলাইনের মাধ্যমে বাসা বাড়িতে গ্যাসের নতুন কোনো সংযোগ আর দেয়া হবে না, এ কথা জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। জ্বালানি উপদেষ্টা বলেন, দেশে নিজস্ব গ্যাস সক্ষমতা কমে গেছে, পাইপলাইনের গ্যাস শিল্প কারখানা ছাড়া আর কোথাও দেয়া যাবে না। সিলিন্ডার গ্যাসে সবাইকে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান মোহাম্মদ ফাউজুল কবির খান। গ্যাস আর কোথাও আর কোনোদিন দেওয়া হবে না, এরপর গ্যাসের কথা ভুলে যান। এখন আমরা আমাদের নিজস্ব গ্যাস যেটা এটা কমে গেছে, এখন আমরা 60 টাকা করে
60-65 টাকা করে গ্যাস ইম্পোর্ট করি। তো সুতরাং এই টাকা দিয়ে কোনো অবস্থাতে গ্যাস দেওয়া সম্ভব হবে না। তো ওই জন্য গ্যাসের কথা ভুলে যান, ওই জন্যই আপনারা অভ্যস্ত হয়ে যেতে হবে, ওই যে কী বলে সিলিন্ডার গ্যাস অভ্যস্ত হয়। শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। বুধবার রাত 9:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তোফায়েল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ের জামাই সারোয়ার জাহান। বলেন, হৃদরোগের চিকিৎসায় তাকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার হার্টে রিং পড়ানোর কথা ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক ডক্টর ইউনুস সরকারের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন। পরবর্তীতে তাকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান করা হয়। তোফায়েল আহমেদ কর্মজীবন শুরু করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে। কর্মজীবনে তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি নলেজ ট্রাস্টের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করেন। 1954 সালের 1 মার্চ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুরে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। জয়পুরহাট পৌর শহরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত 1 মাসে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2600। শিশু ও বয়স্কদের আক্রান্তের হার বেশি। অস্বাস্থ্যকর খাবার ও পানির কারণে সংক্রমণ বাড়ছে বলে মনে করেছেন চিকিৎসকরা। জয়পুরহাট সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড। প্রতিদিন গড়ে 40 থেকে 50 জন রোগী ভর্তি হচ্ছেন এখানে। হাসপাতালের তথ্য বলছে, গত 7 দিনে জয়পুরহাট হাসপাতালগুলোতে 400 রোগী চিকিৎসার জন্য আসেন। 1 মাসে চিকিৎসা নিয়েছে 2600 জন। হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের। স্যালাইন ট্যালাইন এগুলো লিখে দিয়েছে ডাক্তার, কিন্তু আমরা হাসপাতালে পাইনি। এগুলোকে আমাদের সব বাইরে থেকে কিনে আনতে হয়েছে। আমার ছোট ভাই গতকাল 10টা-11টার দিকে ডায়রিয়া ধরছে, ওকে আমি হসপিটালে নিয়ে আসে এখানে ভর্তি করেছি। স্যালাইন দিল, ক্যানোলা করালো, সব কিনে নিয়ে আসলাম, সব করালো। হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। তবে ধীরে ধীরে চাপ কিছুটা কমছে বলে জানান তারা। 1 তারিখ রাত 12টা থেকে 2 তারিখ রাত 12টা পর্যন্ত প্রায় 74 জন রোগী ডায়রিয়ার ভর্তি হয়েছে এবং আজকে সকাল বলতে গেলে 6টা থেকে এ পর্যন্ত 30 জনের বেশি ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে এবং সবগুলোই ছোট শিশু আছে, নারী আছে, পুরুষ আছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ ও পানিতে ডায়রিয়ার জীবাণু থাকায় এই রোগ বাড়ছে। বাইরে যত্রতত্র খাওয়া দাওয়া খাচ্ছে, এজন্য একটু বেড়ে গেছে এবং অনেকে কমপ্লেন করছে পৌরসভার পানি। তো আমরা পৌরসভার সঙ্গে কথা বলছি, তারা সব দিকে সজাগ আছে এবং সব দিকে ঠিকঠাক রাখছে এবং তারা পানি নিয়ে বাইরে পরীক্ষার জন্য পাঠিয়েছে। চিকিৎসকরা বলছেন, শহরের বিশ্বাসপাড়া, আরামনগর, সবুজনগর ও শান্তিনগর এলাকা থেকে আসছেন বেশি রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে জয়পুরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবেদুল মোমেন মুনি। মুনি, বিগত 1 মাসে যে পরিসংখ্যান বলছে হাসপাতালের ডাক্তাররা চিকিৎসা দিতে কি পরিমাণে হিমশিম খাচ্ছেন, রোগীদের আসলে মূলত কি কারণে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে? দেখুন, ডায়রিয়া এবং সংক্রান্ত এই যে উদরাময় ব্যাধি, এই উদরাময় ব্যাধিটা একটি স্বাভাবিক, সারা বছরই কম বেশি থাকেই। এই চিকিৎসা নিতে আসে জয়পুরহাট, কিন্তু গেল 1 মাস আগে থেকে এই জয়পুরহাটে বিশেষ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি বাড়ছে। এর মধ্যে জয়পুরহাট শহরের রোগীর সংখ্যা বেশি। অতি সম্প্রতি আপনি গত রাত থেকে জয়পুরহাটের বাইরে, যেমন জয়পুরহাটের বাইরে নওগাঁর বদলগাছি, নওগাঁর ধামুরহাট, তার দিনাজপুরের হাকিমপুর থেকে অনেক রোগী এখানে এসে ভর্তি হয়েছেন। তাদের তারা যে রোগী এবং রোগীর অভিভাবকদের সাথে কথা বলে জেনেছি যে বিশেষ করে পানি খাওয়ার পরে বর্তমানে তাদের অনেকে টিউবওয়েলের পানি খাচ্ছেন, অনেকে তার পৌরসভার সরবরাহ করা পানি খাচ্ছেন। এই সমস্ত পানি খেয়েই তাদেরকে কেন হঠাৎ করে অস্বস্তি বোধ হচ্ছে এবং পেট খারাপ হচ্ছে। এবং এছাড়াও যে সমস্ত বিশেষ করে চিকিৎসকরা যে ডায়রিয়া রোগীর চিকিৎসা দিতে বিশেষ করে হিমশিম খাচ্ছেন, এর প্রধান কারণ হলো রোগীর আধিক্য। এত বিপুল পরিমাণ, এত বেশি পরিমাণ রোগী এর আগে কখনো দেখা যায়নি। এই রোগীর বেশি হওয়ার কারণে বিশেষ করে স্যালাইনের সংকট দেখা দিয়েছে, ঔষধের সংকট দেখা দিয়েছে।
যে রোগীরা বলছে যে আমাদেরকে হাসপাতাল থেকে সরবরাহ করার যে পরিমাণে আমাদের স্যালাইনের প্রয়োজন তার অর্ধেক হাসপাতাল থেকে করতে হচ্ছে এবং অর্ধেক আমাদের নিজ খরচায় করতে হচ্ছে। তো এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে এত বিপুল পরিমাণে যে রোগী আসবে তাদের চিন্তার বাইরে ছিল, এ কারণে তাদের স্যালাইনের সংকট দেখা দিয়েছে এবং এই ব্যাপারে স্যালাইনের চাহিদাপত্র অলরেডি তারা বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে জানিয়েছেন, এটি বিশেষ করে চিকিৎসকরা বলেছেন। আর বিশেষ করে জয়পুরহাট সহ জয়পুরহাটের পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত রোগীরা আসছেন, এই ডায়রিয়া রোগীরা আসছেন, তাদের কিন্তু একই রকমের ভাষ্য। তবে চিকিৎসকরা যেটা বলছেন যে বর্তমানে খোলা খাবারের যে প্রচুর পরিমাণে খোলা খাবার এবং ফাস্টফুডের যে সমস্ত খাবার বাইরে বিক্রি হচ্ছে, এই সমস্ত খাবার বেশি করে কিনে খাচ্ছেন সাধারণ মানুষ যারা বোঝেন না খোলা খাবার। এই খোলা খাবার থেকেই বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং এ কারণেই কিন্তু ডায়রিয়ার একটি প্রকোপ বর্তমানে দেখা গেছে। তো এখান থেকে বিশেষ করে স্বাস্থ্য বিভাগ মোবাইল টিমের কথা বলছেন এবং বিশেষ করে খোলা খাবারের যে সমস্ত দোকান রয়েছে তাদের ব্যাপারে বিশেষ করে প্রচারণা আজ থেকে চালানোর কথা। তো এই ডায়রিয়া রোগ সংক্রান্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জয়পুরহাট থেকে ডায়রিয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবেদুল মোমেন মুনি। খাগড়াছড়ি দুর্গম পাহাড়ে পানির সংকট দীর্ঘদিনের। পানছড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন দুটি গ্রামে এবার সৌর বিদ্যুতের মাধ্যমে ভূগর্ভস্থ পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সেনাবাহিনী। ধীরে ধীরে পাহাড়ি দুর্গম অন্যান্য এলাকাতেও সুপেয় পানি সরবরাহের লক্ষ্য প্রশাসনের। পাহাড় বেষ্টিত খাগড়াছড়ি পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য হলেও সুপেয় পানির তীব্র সংকট সারা বছরই। দুর্গম এসব এলাকায় কয়েক মাইল হেঁটে বিশুদ্ধ পানি আনতে হয়। এ সংকট কাটাতে এগিয়ে এসেছে সেনাবাহিনী। সম্প্রতি সৌর বিদ্যুতের মাধ্যমে পানছড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্গম কারিগরপাড়া ও রেজামণিপাড়ায় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এতে স্বস্তিতে স্থানীয়রা। পানি নিয়ে আসতে হতো অনেক দূর থেকে, এখন সেনা প্রধানের উপহারে আমরা এখন বাড়িতে পারছি। অনেক দূরের জায়গা থেকে পানি আনতে হয়, সরাসরি পানি খেতে হয়, এখন বিশুদ্ধ পানি খেয়ে আমরা খুব ভালো লেগেছে। দুর্গম পাহাড়ি এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে এ ধরনের প্রকল্প আরও বাস্তবায়ন করা হবে বলছে জেলা প্রশাসন। তাদের সারাদিনের যে স্ট্রাগল ছিল সেটির অনেকটাই পরিসমাপ্তি করতে যাচ্ছে। এর পাশাপাশি এটিকে সাস্টেনেবল করার জন্য এখানে যারা কমিউনিটি আছেন তাদেরকে প্রশিক্ষিত করে আগামীতে এটি যাতে মেনটেন করে আমরা এটিকে সাস্টেনেবল করতে পারি সে বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। পাহাড়ের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্থানীয়দের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী পাশে রয়েছে বলে জানান খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার। এই খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি যেখানে যেখানে দরকার আমরা সেখানে দিচ্ছি। একই সাথে রাস্তা, কালভার্ট বা যে কোনো জায়গায় এসব নির্মাণ কাজে যদি কোনো বাধা আসে নিরাপত্তার খাতিরে কিন্তু আমরা তাদেরকে, সেই ইঞ্জিনিয়ারদেরকে সাহায্য করছি। গত 29 মার্চ পানছড়িতে ক্যাম্প পরিদর্শনে দেয়া সুপেয় পানি সরবরাহের প্রতিশ্রুতির 6 মাসেই পূরণে উচ্ছ্বসিত 2 গ্রামের 5 শতাধিক মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।